যাত্রা শুরু হয় এক শনিবারের বারবেলায়। গন্তব্য ছিল শ্যামসুন্দরপুর গ্রামের সান্যাল বাড়ি। কিন্তু যা উদ্দেশ্যপূর্ণ গন্তব্য, সেখানে কি সবসময় সঠিকক্ষণে পৌঁছানো সম্ভব? কখনো কখনো বিঘ্ন ঘটেই যায়। তবে এ যাত্রায় সেই শনিবার বিঘ্ন বলতে তেমন কিছুই নয়। স্বাভাবিক নিয়মে দিনের শেষ আঁধার নেমেছিল। তাই আমরা রাতের আধারে বিশ্রাম নেওয়ার জন্যে শ্মশান মাঠ লাগোয়া দেউলের আটচালাটাকে বেছে নিয়েছিলাম। বেশ নির্জন মাঠে আমাদের সঙ্গী ছিলেন ঠাকুর মশাই। তাই বিভূতির সঙ্গে করে নিয়ে আসা চাল ভাজার স্বাদ আস্বাদন করতে করতেই ঠাকুর মশাইয়ের কাছে শ্যামসুন্দর গ্রামেরই পার্শ্ববর্তী গ্রাম কোতলপুর গ্রামের একটি ভয়ানক ঘটনা শুনি। কোতলপুরের সেই জরাজীর্ণ ভদ্রাসন, বিশাল শক্তিসম্পন্ন বিরাট তান্ত্রিকের ভয়াবহ রূপ আর রক্তনলার মাঠের সেই ভয়াবহ ব্যাখ্যা শুনতে শুনতেই সন্ধে পেরিয়ে রাত কখন গভীর রাতে প্রবেশ করে তা আমরা বুঝতেই পারিনি। পূর্বতন ঘটনার ব্যাখ্যা শেষ হওয়ার সাথে সাথে বাতাসে ভেসে আসা মাংস পোড়া গন্ধে আমাদের হুঁশ ফেরে। আমরা অনুভব করতে পারি রাতের গভীরতা, নীরব রাত আর এমন নিভৃত স্থান, আবার অদ্ভুত মাংস পোড়া গন্ধে আমরা আর এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারি না। ঠাকুরমশাইয়ের সাথে আমরাও অনুসন্ধানে বের হই। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ঠাকুরমশাইয়ের মুখ জুড়ে নেমে আসে আশঙ্কার কালো মেঘ। তিনি মুখে বিড়বিড় করতে শুরু করেন, কুর্মা পৃষ্ঠাকৃতি শ্মশান, তার উপর 21 দিনের শিশুকে নিয়ে তন্ত্র সাধনার একটা ব্যাপার। তার মুখে আশঙ্কার মেঘ আমাদের অনুমান করতে সাহায্য করে বিপদ শিয়রে সম্মুখীন। চিন্তা ভাবনাময় আশঙ্কার রাত কাটার পর আমরা আমন্ত্রিত হয়ে পৌঁছাই সান্যাল বাড়িতে। কিছুক্ষণ সময় দিব্যি কাটে। সান্যাল পুত্রের উপনয়ন শুরু হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে সাথে পিতা পুত্রকে যজ্ঞোপবীত ধারণ করান। কিন্তু অতীতের ঘন কালো ছায়া গ্রাস করে সান্যাল পরিবারের সুখ শান্তিকে। এক লহমায় উপনয়নের মতো শুভ অনুষ্ঠান শোকে বদলে যায়। প্রথমে আমরা কিছুই বুঝতে পারি না। কারণ খুঁজতে থাকি সান্যাল পুত্রের ওইভাবে গৃহত্যাগী হওয়ার, কিন্তু কোনো কারণই খুঁজে পাই না। গৃহলক্ষ্মীর অন্তিম ক্রিয়া সম্পাদনের পর পুনরায় তাদের বাড়ি ফিরে এলে সান্যাল বাড়ির গৃহকর্তার মুখে সান্যাল পরিবারের কালো অতীতের কথা জানতে পারি। সাথে এও বুঝতে পারি পূর্ব রাতে ঠাকুরমশাইয়ের মুখে শোনা রক্তনলার মাঠ আর ভয়ঙ্কর বিরাট তান্ত্রিকের প্রকোপ তার জীবনে আবার শুরু হয়েছে। তাই প্রয়োজনে পাতাল লোকে যেতে হয় আমাদের, কারণ পাতালেই বন্দী সান্যাল পরিবারের কুলদেবী। কিন্তু সর্ববাধা পেরিয়ে পাতাল লোকে যাওয়ার পরেও কোনো লাভ হয় না আমাদের। কুলদেবী উদ্ধার হয় না, বরং রহস্য আরও জট পাকায়। ঠিক এই স্থানে এসেই শেষ করেছিলাম আমরা প্রজেক্ট পাসিং শো সিজন 9-এর তৃতীয় গল্পটি। আজ থেকে আপনারা শুনতে শুরু করছেন প্রজেক্ট পাসিং শো সিজন 9-এর পরবর্তী গল্পগুলি, অর্থাৎ চতুর্থ খণ্ড থেকে। তাই আপনাদের সকলকে সঙ্গে নিয়ে, আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ স্নেহ মাথায় রেখে শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের চরণে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন, প্রজেক্ট পাসিং শো সিজন 9 থেকে তার চতুর্থ গল্প, লক্ষ্যভেদী তারানাথ। সময়ের নিরিখে বিকেল পেরিয়ে রাত, রাত কেটে সকাল, আবার কখন যে সকাল গড়িয়ে দুপুর আকাশে সূর্য মাথায় চড়ে বসেছে তার কোনো হিসেবই নেই। সত্যি কথা বলতে সময়ের প্রতি কোনো ধ্যান জ্ঞানই নেই তার। সে শুধুই চুপ করে নির্বাক শ্রোতা হয়ে বসে রয়েছে। মাথাটা আটচালার খুঁটিতে ঠেকানো, চুলগুলো আগোছালো হয়ে রয়েছে। নির্বিকার মুখ আর উদাসীন চোখে তাকিয়ে রয়েছে খোলা মাঠের পানে। তাকে এমন নীরবতায় ডুবতে দেখে সান্যাল কর্তা বারবার বলে গেছেন, বাবা ঠাকুর, আপনার ওপর আমার ভরসা আছে, পারলে আপনিই পারবেন। সান্যাল কর্তা কথাখানা বলেই বাড়ির দিকে চলে গেছেন সেই বেলা প্রথম প্রহরে। কিন্তু তারপর বেলা দ্বিপ্রহর পেরিয়ে গেছে। সেই থেকে ঠাকুরমশাই এমন নির্বিকার কেন? পাতাল গর্ভ থেকে ফিরে আসার পরেও তো ঠিকই ছিলেন তিনি। কিন্তু যখন থেকে তিনি সান্যাল কর্তাকে দেখেছেন তখন থেকেই উনি অমন নির্বিকার চিত্তে বসে রয়েছেন। তবে একটা কথা ভীষণ সত্যি,
যেটা কিশোরী প্রথম খেয়াল করেছে সেটা হলো ঠাকুরমশাই উদাস চিত্তে বসে থাকলেও সমানে হাতের কড় গুনে চলেছেন তিনি। আমি প্রথমে তার কি হয়েছে বুঝতে না পেরে তাকে বারংবার ডাকাডাকি করেছি। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, কি হয়েছে? আপনার শরীর খারাপ লাগছে? কি হয়েছে বলুন না, সেরকম হলে মাধববাবুকে বলে একজন বদ্যির ব্যবস্থা করি। ঠাকুরমশাই নীরবে তল হয়ে বসে আছেন। তার এমন অবস্থা দেখে প্রথমে তো আমার মাথাই কাজ করছিল না। কোনো সাড়া শব্দ না পেয়ে বোকার মতো আমরা ঠাকুরমশাইকে ডাকতে থাকি। তবে কিশোরী বলার পর যখন থেকে বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়েছে তখন থেকে আমরা আর তাকে কোনোভাবেই ডাকাডাকি করিনি। আমরা বুঝেছিলাম যে তিনি এই পরিবারের রহস্য সমাধানের চেষ্টায় ব্যাকুল হয়ে উঠেছেন। তাই আমরা চুপ করেই তার সামনে বসে পাতাল লোকে ঘটা ঘটনাগুলো স্মরণ করি আর মনে মনে ঈশ্বরের স্মরণ নিই। সকালে কিচ্ছু না খাওয়ার পরে দুপুরে সান্যালবাড়ির ভেতর থেকে ফলাহারের ব্যবস্থা করে দিয়েছিলেন মাধববাবু। ফলাহারের ডালার উপস্থিতিতে একটু লজ্জাতেই পড়েছিলাম আমরা। তাই বেশ লজ্জার সাথেই কিশোরী বলে, এসবের দরকার ছিল না কিন্তু। আমাদের পেটে খিদে মুখে লাজ ব্যাপারটা মাধববাবু বেশ বুঝে গিয়েছিলেন। তাই কিছুটা জোরপূর্বকই তিনি ফলের ডালাটা রেখে গিয়েছিলেন। তাই কিশোরী আর আমি কয়েক টুকরো ফল খেয়েই মধ্যাহ্ন ভোজন নিবৃত্তি করেছি। ঠাকুরমশাই তো কিছুতেই কোনো কিছু দাঁতে কাটেননি। সত্যি বলতে কি আমাদেরও কিছু খেতে ইচ্ছে করছিল না, কিন্তু ওই যে একেবারে কিছু না খেলে শরীর ভেঙে যাবে, তাই আমি আর কিশোরী দুজনেই এক দু টুকরো ফল খেয়ে নিয়েছি। দুপুর ক্রমশ গড়িয়ে চলেছে। দূর মাঠের পাড়ে সাবু গাছ আর নারকেল গাছের আড় থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সূর্য গভীর গভীর কমলা রং ধারণ করছে। সেই কমলা গাঢ় শোভা পতিত হয়েছে সান্যাল পরিবারের পুষ্করিণীর ওপর। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর দিন ও দেব ঢলে পড়বে পশ্চিমে। একটা দিন মিশে যাবে সূর্যাস্তের অলিক আঁধারে। আধার শুনলেই যদিও এখন মনে কেমন ভয় ধরে। আসলে রাতের কড়াল আঁধারে কম অপার্থিব বস্তুর সাথে পরিচয় তো ঘটেনি আমাদের, তাই আর কি। কালের নিয়মে সময়ের নিরিখে সূর্য ঢলে পড়ে সূর্যাস্তের নিশানায়। সন্ধ্যার আবছায়া অন্ধকারে ঢেকে যায় গোটা সান্যাল পরিবার। অন্য কোনো পরিবার হলে কিংবা গাঁয়ের পথ পাড়ে দাঁড়ালে হয়তো মুহুর্মুহু শোনা যেত শঙ্খধ্বনি, কিন্তু কী বা করার, এ বাড়িতে এখন অশৌচ, তাই শঙ্খধ্বনি শুনতে পাওয়ার আশাটুকুও একেবারেই নেই। তারানাথ গভীর নীরবতায় নিজেকে বেঁধে রাখলেও বাতাস কিন্তু বেশ মুক্ত হয়ে রয়েছে। মৃদুমন্দ বাতাস ক্লান্তিহীন গতিতে বয়ে চলেছে। কিশোরীও বেশ কিছুক্ষণ চুপ ছিল, প্রকৃতির গতি প্রকৃতি লক্ষ্য করছিল হয়তো, কিংবা বসে ভাবছিল এই রহস্যময় ইতিহাস থেকে আমরা বর্তমানে ফিরব কিভাবে। আধারের কালিমা একটু একটু করে আলোকে ঢেকে দেওয়ার সাথে সাথেই সেই শব্দ শোনা যায়। মনে হয় যেন কেউ ঘুঙুর পরে হেঁটে যাচ্ছে। ঘুঙুরের শব্দ পাওয়ার সাথে সাথেই কিশোরী আবারও আগের দিনের মতো বলে ওঠে, শুনতে পেলে বিভূতি? আগের দিন রাতে আমি শুনতে পাইনি, কিন্তু আজ আমি শুনতে পেয়েছি। তাই আমি তার কথার উত্তরে বলি, হ্যাঁ, ঘুঙুরের শব্দ তো শুনতে পেয়েছি। আমাদের কথা শেষ হয় না, তার আগেই ঠাকুরমশাই বলে ওঠেন, ওখানেই দাঁড়াও তোমরা, ওদিকে যেও না। আমি ওকে এক বিশেষ দরকারে ডেকেছি, আগে আমি ওর কাছে যাব। তোমরা ভগবানের নাম স্মরণ করে আমার পিছু পিছু এসো। ঠাকুরমশাইয়ের মুখনিসৃত বাক্য আমাদের কাছে বেদ বাক্য সম। তিনি যেমন বলেছেন তেমনি ভগবানের নাম স্মরণ করতে করতে তার পিছু পিছু এগোতে থাকি আমরা দুজন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজ তারানাথ যাকে ডেকেছে তাকে আমরা আগের দিনও দেখেছি, কিন্তু সে যতই আগের দিন দেখি না কেন তবুও পুনরায় তাকে দেখার ইচ্ছে প্রবল হয়ে ওঠে। আগের দিনের মতন আমাদের অনেকটা এগিয়ে যেতে হয় না, কিছুটা গেলেই দেখা পাই সেই কুর্ম দেবতার।
সত্যি বলতে তার যতবার দর্শন পাবো ততবারই মনে হয় মানব জীবন বুঝি সার্থক। আজও তাকে দেখে তেমনটাই মনে হয় প্রথমে। আজ তো আরো অবাক হই তার গাত্র থেকে নির্গত হওয়া জ্যোতি দেখে। আমরা তো সম্পূর্ণ এক অন্য জগতের মধ্যে প্রবেশ করি। আসলে সত্যি কথা বলতে একটু অবাকই হই, কারণ জীবনে এমন দৃশ্য তো আর আগে কখনো দেখিনি। আর জীবনে এরকম দৃশ্য আর কখনো দেখতে পাবো কিনা তাও সঠিক জানি না। একজন মানুষ কিনা ষষ্ঠাঙ্গে কুর্মকে প্রণাম জানাচ্ছে। হ্যাঁ, ঠাকুর মশাইকে প্রথমে ভূমিতে মাথা নত করতে দেখে আমি প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু আমার সেই ভুল ভাঙালো কিশোরী। ঠাকুর মশাইকে ভূমিতে শুয়ে থাকতে দেখে যখন আমি অবাক হয়ে স্তম্ভিত দৃষ্টিতে দাঁড়িয়ে রয়েছি, ঠিক তখনই কিশোরী আমাকে বলে, বিভূতি, কি অপরূপ দৃশ্য দেখো! ঠাকুর মশাই কুর্মটির সাথে বাক্যালাপ করছেন। আমরা মনুষ্যের কথাই সবটা বুঝতে পারি না, আর উনি কিনা অবলা পশুর সাথে সস্নেহে কথা বলছেন। সত্যি কথা বিভূতি, একজন সিদ্ধ সাধক ছাড়া এমন ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু সত্যিই তাই, কিশোরীর কথাগুলো এতটুকু বাড়িয়ে বলেনি। কিন্তু সত্যিই ঠাকুরমশাই একজন সিদ্ধ সাধক। কুর্মটিও কিন্তু অসামান্য এক জীব, নইলে কি আর সে ঠাকুরমশাইয়ের কথা গভীর মনে শ্রবণ করে? সে পূর্ব দিকে ঘুরে মাথা বের করে মাথা নাড়ায়। হয়তো তার মাথা নাড়ানো ঠাকুরমশাইকে বড় কোনো কিছুর ইঙ্গিত দিয়েছে। তাই ঠাকুরমশাইও ভূমিতে মাথা ঠেকিয়ে তার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে উঠে দাঁড়ায়। আমাদের চোখের সামনে ঘটতে থাকা ঘটনা দেখে তো আমরা অবাক। ঠাকুরমশাই স্বমহিমায় দৃঢ় দৃষ্টিতে আমাদের সম্মুখে দণ্ডায়মান হলে আমরা তার দিকে একবার তাকিয়ে দেখে আবারও সেই কুর্মটির দিকে তাকালে আর তাকে দেখতে পাই না। ক্ষণিকের মধ্যে তার অদৃশ্য হয়ে যাওয়া দেখে আমরা একটু হতবাক হয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে কানাঘুষো করতে শুরু করি। এই তো এইমাত্র এখানেই ছিল না? হ্যাঁ, আমিও তো তাই দেখলাম। তাহলে মানে চোখের নিমেষে কোথায় গেল? এত তাড়াতাড়ি যাওয়া কি সম্ভব নাকি? আমাদের দুজনকে কানাঘুষো করতে শুনে ঠাকুরমশাই বেশ জোরেই বলেন, আমি আগেই বলেছি, বিরাট মায়াদানব মহাবলের পুত্র বলের অনুরাগী। আর এই পরিবারের কুলদেবী স্বয়ং মহালক্ষ্মী কুর্মপৃষ্ঠে তার অবস্থান। আর গৃহের সৌভাগ্যময়ী কুর্ম, তার মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? রাত বেশ বেড়েছে, আর তার সাথে বেড়েছে মশার উপদ্রব। আর এই রাতের বেলায় নাকি ঠাকুরমশাইকে এই শ্যামপুর ছাড়িয়ে যেতে হবে কোতলপুরের পূর্ব সীমা বরাবর মাধবপুর গ্রামে। কুর্মটির সাথে এক গভীর আলোচনার পর তিনি নিজেই নিজেকে কথা দিয়েছেন, আর সেই মতোই সকল বাধাকে জয় করে এখন এগিয়ে চলেছেন সেই মাধবপুরের দিকে। বাঁকুড়া জেলার খুব ছোট গ্রাম হলো এই শ্যামপুর, মাধবপুর, কোতলপুর। আর এই এলাকাগুলো ছোটনাগপুর মালভূমির গা ঘেঁষে হওয়ায় মালভূমি অঞ্চলের সাময়িক ছোঁয়া এই সমস্ত জায়গাতেও বেশ সুস্পষ্ট। ঢেউ খেলানো পথঘাট, কাঁকুড়ে লাল মাটি, চারিদিকে শাল, মহুল, মহুয়া আর আকাশমণি গাছেদের ভিড়। যদিও এই রাতে সবই ঘন কালো, তবুও পথে হাঁটতে হাঁটতে গাছেদের নিবিড় একটা আলিঙ্গন উপভোগ করছি। শুধু আমি নই, কিশোরীও এই গরমের মধ্যে একটু প্রশান্তির ছোঁয়া অনুভব করছে। আর সেই কারণেই পথ চলতে চলতে কিশোরী আমার উদ্দেশ্যে প্রশ্ন করে, বুঝলে বিভূতি, গাঁয়ের মানুষজনের চাওয়া পাওয়ার তালিকাটা এত ক্ষুদ্র কেন বলো তো? ঠাকুরমশাইয়ের পিছু পিছু হাঁটতে হাঁটতে আমরা বারবারই নানা রকম বিষয় নিয়ে আলোচনা করি। এবারেও তেমনই ক্ষুদ্রাতি ক্ষুদ্র আলোচনার সাথে সাথেই পথ হাঁটছিলাম আর উপভোগ করছিলাম গ্রাম্য জনজীবন। যদিও এই রাত্রি আধারে জনমনীষী কেউ রাস্তায় নেই, কিন্তু তবুও শান্ত গ্রাম, রাতের চাঁদের আলো, গাছের ছায়া, এই সব তো গ্রাম্য জনজীবনের মধ্যেই পড়ে, তাই না? আর ঠিক এমন পরিবেশে কিশোরীর মুখে গ্রাম্য মানুষজন সম্পর্কে এমন এক উক্তি শুনে একটু হেসেই বলি, হঠাৎ গায়ের মানুষের চাওয়া পাওয়া নিয়ে পড়লে কেন বাবু? কিশোরী বুঝি ভেবেছিল আমি তার কথাটাকে হেঁয়ালি ভেবে নিচ্ছি। তাই এবার সে একটু আত্মস্থ হয়েই বলে, বলোই না। কিশোরী বরাবরই বেশ বিচক্ষণ, তাই এক ফালি দৃষ্টিতে তার চোখ মুখ প্রত্যক্ষ করে আবারও মুখে হাসি ফুটিয়ে বললাম, এদের চাওয়া পাওয়া কম এটা জানলেও এই কম চাহিদার কারণ কি তা আমার জানা নেই।
আমার কথায় কিশোরী কিছু একটা বলতে যাবে, তার আগেই তারানাথ পিছু ফিরে বললে, এখানে এই গাঁয়ের মানুষদের চাওয়াটাই অনেক কম। এরা পেটে ভাত, পরনে কাপড় আর তার চাইতেও বাঁচার জন্যে মাথার উপর চালটুকু পেলেই খুশি। আর সেটা তো ওরা প্রকৃতি মায়ের কাছের থেকে যথেষ্টই পায়। তাই এদের চাওয়া পাওয়ার তালিকাটা ক্ষুদ্র। কি তাই তো হে কিশোরী? ঠাকুরমশাই পিছু ফিরে ওর প্রশ্নের উত্তর দেবে এটা আমি কেন, কিশোরীও বোধহয় বুঝতে পারেনি। আর ঠিক সেই কারণে কিশোরী একটু আমতা আমতা করে বলে, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, একেবারেই ঠিক বলেছেন আপনি। আসলে প্রকৃতি গাঁয়ের লোকেদের দু হাত ভরিয়ে দেয়, সে কারণেই ওদের চাওয়া পাওয়া এত কম। কিশোরীর কথায় সম্মতি প্রকাশ করব কি, তার আগেই ঠাকুরমশাই বলে ওঠেন, কিশোরী, তোমার কথা হয়তো পারতপক্ষে কিছু অংশে ঠিক, কিন্তু তা সম্পূর্ণ অর্থে সঠিক এ কথা বোধহয় বলা যায় না। তারানাথ কথাখানা বলেছেন মানে সে কথার যুক্তি অকাট্যই হবে। তাই আমার সাথে সাথে কিশোরীও একদম চুপ করে রয়েছে। আসলে নতুন কোনো বিষয়ে ভিন্ন ধরনের কিছু জানার কৌতূহল সকলেরই উচ্চতর থাকে, আর সেই উচ্চাকাঙ্ক্ষার জন্যেই কিশোরীও আমার সাথে সাথে চুপ করেছিল। আর সেই চুপ থাকার কারণ যদিও সঠিক বুঝেছিলেন ঠাকুরমশাই, তাই তিনি বিন্দুমাত্র কাল বিলম্ব না করেই বলতে শুরু করেন, আসলে এই গাঁয়ের মানুষেরা বড্ড বোকা, তাই নিজেদের আসল চাওয়া পাওয়াগুলো ব্যক্তই করতে পারে না। যদি পারতো তাহলে কলেরায় গাঁয়ের পর গা উজাড় হয়ে যেত না। তাহলে এত মেয়েকে এখানে পতির চিতায় সতী হতে হতো না। কি বুঝলে কিশোরী? সত্যি কথা বলতে কিশোরীর কথাগুলো যেমন ঠিক, তেমনি ঠাকুরমশাইয়ের কথাগুলো কিন্তু ভুল নয়। তাই আমি কাউকেই কিছু বলি না, শুধু পথ চলতে থাকি ঠাকুরমশাইয়ের পিছন পিছন। রাত বেশ বেড়েছে, চাঁদ নিজের আলো দেখিয়ে আমাদের পথ এগোতে সাহায্য করছে। পূর্ণিমার জ্যোৎস্না না হলেও চাঁদের উজ্জ্বল ছটায় সব কিছুই আলোয় আলোকময় হয়ে রয়েছে। আশেপাশের বাড়ি থেকে গুনগুন গুঞ্জনের শব্দ ভেসে আসছে। আমরা বিনা বাক্যে পথ অতিক্রম করছি। হঠাৎ করেই কানে ভেসে আসে শেয়ালের ডাক। কোনো একটা শেয়ালের ডাক নয়, একসাথে বেশ অনেকগুলো শেয়াল ডাকছে বলেই মনে হয়। আমরা শেয়ালের ডাক শুনে রাস্তায় দাঁড়িয়ে পড়ি। আমরা ঠাকুরমশাইয়ের পশ্চাতে হাঁটলেও ঠাকুরমশাই আমাদের দাঁড়িয়ে পড়াটা ঠিক টের পেয়ে যান। তাই তৎক্ষণাৎ তিনি বলেন, না না, ওই ভুল করো না। যাই হয়ে যাক না কেন একেবারেই পিছু ফিরে তাকাবে না। তোমরাও এখন ওই বহু শক্তিধর বিরাট তান্ত্রিকের শত্রু তালিকায় রয়েছ। তাই যা করবে সেটাই ভীষণ ভেবে চিন্তে করতে হবে, কারণ পদক্ষেপ একটু ভুল হলেই মুশকিল হয়ে যাবে, প্রাণ নাশ অবধি হতে পারে। ঠাকুরমশাইয়ের দৃঢ় কণ্ঠে বলা ভয়াবহ কথাগুলো শুনে আমাদের বেশ ভয়ই লাগে। বুঝতে পারি না কি বলবো আর কি বলা উচিত। তবে যাই হোক, আমরা ঠাকুরমশাইয়ের কথা মতোই পিছনে না তাকিয়ে সামনের দিকে এগোতে থাকি। কিছুটা হাঁটার পর শেয়ালের ডাক আরও তীব্র হয়, মনে হয় ক্ষুধার্ত শেয়ালের দল তেড়ে আসবে। পথে চলতে চলতে আমার মনে অনেক প্রশ্ন জেগেছে ঠিকই, কিন্তু ভয়ে এতটাই চিন্তায় রয়েছি যে ঠাকুরমশাইকে কিছুই জিজ্ঞেস করতে পারছি না, কারণ ঠাকুরমশাই নিজেই যথেষ্ট চিন্তায় বিমর্ষিত হয়ে পড়েছে। তবে আমরা ঠাকুরমশাইকে জিজ্ঞেস না করলেও ঠাকুরমশাই আমাদের মুখে উৎকণ্ঠার ছাপ দেখে বলতে শুরু করেন, জানি তোমাদের মনে বহু প্রশ্নের সঞ্চার হয়েছে, আর সেটাই স্বাভাবিক। চিন্তা করো না, সব প্রশ্নের উত্তরই তোমরা পাবে, তবে সঠিক সময়ে। আমার সাথে সাথে কিশোরীও খানিক চুপ করেছিল। হয়তো সে ঠাকুরমশাইকে বিমর্ষিত দেখেই চুপ ছিল এতক্ষণ। তবে ঠাকুরমশাইকে কথা বলতে দেখে সে আর চুপ থাকে না, জিজ্ঞেস করে, সবই তো বুঝলাম, কিন্তু এখন এত রাতে আমরা মাধবপুরে কেন যাচ্ছি? ঠাকুরমশাই, আপনি কি রহস্য সমাধানের কোনো আভাস পেয়েছেন? কিশোরীর প্রশ্ন যে একেবারেই অহেতুক নয় সেটা হয়তো স্বয়ং ঠাকুরমশাইও বুঝেছিলেন। তাই তিনি মৃদু হাসির সাথেই জবাব দিলেন, বুঝতে পারছি তোমাদের কৌতূহল বেশ উচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে, কিন্তু কৌতূহল যতই উচ্চ হোক, সঠিক সময়ের জন্য তোমাদের অপেক্ষা করতেই হবে। এটাই নিয়তি, বুঝেছ? সঠিক সময়ের জন্য ভগবানকেও অপেক্ষমান থাকতে হয়।
চাইলে তিনিও সঠিক সময়ের পূর্বে পাপীকে নিধন করতে পারেন না। যতক্ষণ না পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে ততক্ষণ পাপীকে স্বয়ং ভগবান পর্যন্ত নিধন করেন না। ভগবানও অপেক্ষায় থাকেন সঠিক সময়ের, আর আমরা তো সামান্য মানুষ মাত্র। ঠাকুরমশাইয়ের কথা তো সত্যই, না হলে মহিষাসুর দেবতাদের স্বর্গচ্যুত করার মতো পাপ করার পরেও তাকে নিধনের জন্যেও দেবকুল সঠিক সময়ের অপেক্ষা করেছিলেন। ঠিক তেমনই সময়ের কথা বলতে চাইছেন ঠাকুরমশাই। আমি বিষয়টা বুঝতে পেরে ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে বলি, সবই তো বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু তাহলে তো আপনার কথা মতো বিরাট তান্ত্রিককে নিধনের প্রয়োজন, আর সেই নিধন তো তখনই সম্ভব যখন আমার কথা শেষ হয় না। তার আগেই ঠাকুরমশাই হেসে বলেন, হ্যাঁ, তুমি ঠিকই বুঝেছ। বিরাট তান্ত্রিকের নিধন হবে শক্তির হাতে, কিন্তু সেই শক্তিকে জাগ্রত করার আগে অনেকগুলো কাজের সমাপন করতে হবে, বুঝেছ? তার মধ্যে প্রথম কাজ হলো মাধবপুরে গিয়ে সেই কুর্মপৃষ্ঠাকৃতি শ্মশান খুঁজে বার করা এবং সেখানে ভৈরবী শক্তির সাধনায় সফল হওয়া। তারানাথের মুখে ভৈরবী শক্তি সাধনা শুনে আমি খুব একটা অবাক হই না, কারণ ঠাকুরমশাইয়ের কথানুযায়ী বিরাট তান্ত্রিকের নিধনের জন্যে শক্তিকে জাগ্রত করতে হলে তো শক্তির আধার দশমহাবিদ্যার সহায় হতেই হবে। আগে যদিও এসব বিষয়ে আমি কিছু বুঝতাম না, কিন্তু এখন ঠাকুরমশাইয়ের সাথে থেকে বেশ কয়েকটা অভিযানের পর এখন আমিও একটু বুঝতে পারি। শুধু যে আমি বুঝি ব্যাপারটা এমন নয়, কিশোরীও খানিকটা বোঝে। তাই ঠাকুরমশাইয়ের মুখে ভৈরবী সাধনার কথা শুনে সেও খুব একটা অবাক না হয়েই বলে, বিরাট তান্ত্রিকের নিধন, সে কারণে দেবী শক্তির জাগরণ, সে সবই বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু পাতাল গর্ভ থেকে দেবী মহালক্ষ্মীকেও তো উদ্ধার করতে হবে। কিশোরীর প্রশ্নেরও যথেষ্ট গুরুত্ব আছে। তাই আমিও ঠাকুরমশাইয়ের কাছের থেকে উত্তর পাবার আশায় বিহ্বল চোখে দাঁড়িয়ে আছি। এমন সময় ঠাকুরমশাই হঠাৎ বলে উঠলেন, তোমরা হয়তো ভুলে গেছো, পাতাল গর্ভে বিরাট তান্ত্রিকের বলা সেই বাণী। ঠাকুরমশাই কথাখানা বলার সাথে সাথেই আমাদের মনে পড়ে বিরাট তান্ত্রিকের মুখনিসৃত বাণীটা। পাতাল গর্ভে আমরা তার দর্শন না পেলেও আমরা সেই ভীষণ হুঙ্কার সম্মোহিত তার বাণীটা শুনতে পেয়েছিলাম। সে বাণী আমাদের স্পষ্ট মনে পড়ে। পারবি না, তুই মূর্খ, তুই কিছুতেই পারবি না। প্রথমে আমার সমকক্ষকে তো আমার সম্মুখে নিয়ে আয়, তবে তো হবে লড়াই। আমি ভাবনার জগতে থাকলেও কিশোরী ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে বলে, হ্যাঁ, সে তো মনে আছে, উনি ওনার সমকক্ষকে সামনে আনতে বলেছিলেন। কিশোরী বলার সাথে সাথেই ঠাকুরমশাই তার উদ্দেশ্যে বললেন, আর সেই সমক্ষমকে ফিরিয়ে আনার পথ জানতেই আজকের এই সাধনা। তাকে ফিরিয়ে না নিয়ে এলে কোনোভাবেই কিছু সম্ভব হবে না, বুঝেছ? ঠাকুরমশাইয়ের কথা শুনে আমাদের এটুকু বুঝতে আর বাকি থাকে না যে সামনের পথ আরও কঠিন। কিন্তু পথ যতই কঠিন হোক না কেন, চলতে আমাদের হবেই, পিছনে যাওয়ার রাস্তা যে নেই। তাই ঠাকুরমশাইয়ের সাথে সাথে এগোতে থাকি মাধবপুরের দিকে। কিন্তু পায়ে হেঁটে মাধবপুর পৌঁছতেও সময় লাগছে, আর পায়ে হেঁটে যাওয়া ছাড়া তো আর কোনো উপায়ও নেই। এত রাতে তো আর গরুর গাড়ি পাওয়া সম্ভব নয়, অগত্যা হেঁটেই যেতে হবে আমাদের। তাই হেঁটেই এগিয়ে যাচ্ছি। তবে শেয়ালের ডাক এখন অনেকটাই কমেছে, সাথে আরও বেড়েছে রাতের গভীর নির্জনতা। জোনাকি, ঝিঁঝি, ঝিল্লির ডাক ছাড়া শুধু নিজেদের পায়ের শব্দ আর নিঃশ্বাস ছাড়া কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না। রাতের আঁধার হলেও চাঁদের আলোয় আমাদের পথ চিনতে বিশেষ অসুবিধা হয় না। প্রায় ঘন্টা তিনেক এক টানা হাঁটার পর আমরা এসে পৌঁছাই মাধবপুরে। শাল, মহুল, আকাশমণি গাছের ভিড়ে দাঁড়িয়ে আছি আমরা তিনজনে। ঠাকুরমশাই হাতের কড় গুনে কিছু একটা বোঝার চেষ্টা করছেন। শুধু হাতের কড় নয়, তিনি মুখেও মন্ত্র বিড়বিড় করে বলে চলেছেন। আমরা তাকে দেখছি আর একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করছি। এমন সময় তারানাথ আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে উত্তর দিকে তর্জনী দুলিয়ে বললেন, ওই যে ওই উত্তর দিশা বরাবর চলো, ওদিকে গেলেই বোধহয় আমরা দিশা পাবো। আমরা বিশেষ কিছু বলি না, শুধু তার বলা কথা মতো চলতে শুরু করি। আবার
কোতলপুরের শেষ সীমা আর মাধবপুরের শুরুর সীমানা জঙ্গলের মধ্যেই অবস্থিত। তবে গাছ আগাছায় ঘেরা হলেও একটা সংকীর্ণ পায়ে চলা পথ রয়েছে, তাই খুব সহজেই বুঝলাম জঙ্গল মধ্য দিয়ে মানুষজন পথ হাঁটে। তবে এই পথে মানুষজন হাঁটলেও তারা তো হাঁটে সকালবেলা, মানে দিনের আলো থাকতে। রাতের বেলা এই পথ দিয়ে তো আর কেউ আসে না, তাই মনে একটু ভয়ই লাগে। যতই হোক জঙ্গল রাতের মানেই ভয়ের। বাঘ ভাল্লুক না থাকুক, বুনো গরু তো থাকতেই পারে, আর রাতে সেই বা কি কম ভয়ের। তারপর বুনো গরুর কথা বাঁধই দিলাম, যদি তখনের মতো শিয়ালের পাল তেড়ে আসে তাহলেই তো হয়ে গেল। এই রাতের আধারে সেই শিয়ালের দলও মারাত্মক খতরনাক হতে পারে। এমনকি যদি আমাদের থেকে শিয়ালের সংখ্যা বেশি হয় তাহলে আমাদের প্রাণ নাশ অবধি হয়ে যেতে পারে। তাই বেশ কিছুটা ভয়ে ভয়ে কিশোরীর পেছন পেছন হাঁটতে থাকি। তখন ওই এক পাল শিয়াল যেভাবে তেড়ে এলো, সেটাতেই একটু আমার কথা শুনে কিশোরীও খানিক ভয় প্রকাশ করে। সে বলে, হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। এত রাতে এই জঙ্গলের পথে তো বিষয়টা একটু চিন্তারই বটে। আমরা এগোচ্ছি, এগোতে এগোতেই হঠাৎ এক ফোঁপানির শব্দ কানে আসে আমাদের। মানুষ অনেকক্ষণ একভাবে কাঁদার পরে নিজেকে জোর করে শান্ত করার চেষ্টা করলে যেমন শব্দ নির্গত হয়, অনেকখানি তেমন শব্দই নির্গত হচ্ছিল। সেই ফোঁপানির শব্দ পেয়ে আমরা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে বোঝার চেষ্টা করি যে শব্দটা আসছে কোথার থেকে। ঠাকুরমশাইও সন্দিগ্ধ দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছেন, কিন্তু কিছু খেয়াল করতে পারছেন না। আর সেই সান্যাল পরিবার থেকে নিয়ে আসা মশালটাও প্রায় নিভু নিভু হয়ে এসেছে, তাই সেটার উপরেও যথেষ্ট নির্ভর করা যাচ্ছে না। আর আকাশে চাঁদের উপস্থিতি থাকলেও সেই আলো জঙ্গলের গভীর নীরবতার জন্যে জঙ্গলের মধ্যে পৌঁছতে পারেনি, তাই অগত্যা হাতড়াতে হচ্ছে সেই সব। যাই হোক, আমরা তিনজন ফোঁপানির শব্দ অনুসরণ করতে শুরু করি। হঠাৎ করেই মনে হয় শব্দটা আরো তীব্র হয়ে ওঠে, সমান তালে কেউ ফোঁপাচ্ছে। সেই শব্দ অনুসরণ করে পা পাঁচেক এগোনোর সাথে সাথেই মনে হয় শব্দটা আমাদের পেছন থেকে আসছে বোধহয়। কিশোরী তো বলেই ফেলে, ঠাকুরমশাই, মনে হচ্ছে আমরা ভুল দিকে যাচ্ছি, শব্দ তো আমাদের পিছন থেকে আসছে। কিশোরী কথাটা বলবার সাথে সাথেই ঠাকুরমশাই হুঙ্কারের সাথে বললেন, খবরদার, পিছুমুখী হবে না কেউ। ঠাকুরমশাইয়ের হুঙ্কার শুনেই বুঝে যাই গণ্ডগোলের চক্রবুহে আমরা প্রবেশ করে ফেলেছি। তাই কোনো কথা না বলে দাঁড়িয়ে রয়েছি আমি। কিন্তু কিশোরী, সে তো থামার ব্যক্তি নয় মোটেই, তাই সে বলে ফেলে, কিন্তু ঠাকুরমশাই, শব্দটা তো পিছন থেকেই আসছে। কিশোরীর মুখে প্রবল উদ্বেগ মাখা কৌতূহল দেখে ঠাকুরমশাই বলেন, কিশোরী, ওই শব্দ শুধু আমাদের পশ্চাতে নয়, ওই শব্দ অগ্রে, ডায়ে, বামে, তুমি যে দিশায় যাবে ঠিক তার উল্টো দিশাতেই পাবে। আসলে আমাদের দিক বিভ্রান্ত করার চেষ্টা চলছে, বুঝেছ? এই রাত্রি প্রহরে এই জঙ্গলে মনুষ্য তো দূরহস্ত, সেখানে মহিলা আসবে কোথা থেকে? এটা একেবারেই অসম্ভব, কিন্তু আমাদের মস্তিষ্ক এতটাই মোহগ্রস্ত হয়ে রয়েছে যে এইটুকু সরল কথাও আমরা বুঝতে পারিনি। সত্যি কথা, ঠাকুরমশাই একেবারে সঠিক কথা বলেছেন। এ মোহ নয় তো আর কি। এত রাতে জঙ্গলে মহিলা আসবে কোথার থেকে? কিন্তু তাহলে যে শব্দ আসছে, এর উৎপত্তি কোথা থেকে? এ কি কারণেই বা আমাদের উদ্ভ্রান্ত করবার চেষ্টা করছে? তবে কি এ ওই তান্ত্রিকের আরও এক ছল? আমি মনের মধ্যে এমন সব নানান রকম চিন্তা করছি, ঠিক তখন ঠাকুরমশাই বললেন, এর আগেও তোমরা আমার সাথে আরো অনেক রকম কঠিন অভিযানে গেছো, অনেক দুর্বিষহ বস্তুর মুখোমুখিও তোমরা হয়েছ। তাই অলৌকিক অপার্থিব শক্তির ক্ষমতা সম্পর্কে তোমাদের বেশ খানিকটা অভিজ্ঞতা হয়েছে, আমি জানি। কিন্তু এখন এই মুহূর্তে তোমরা এমন কিছু দেখবে সেটা এর আগে কখনো দেখোনি। দেখা তো দূর, অমন ঘটনার কথা তোমরা এর আগে শোনোওনি, বুঝেছ? ঠাকুরমশাইয়ের সাথে অপার্থিব শক্তির মরণাপন্ন লড়াই আমরা এর আগেও বহুবার দেখেছি, একথা একদম ঠিক। তাই অপার্থিব শক্তি যে কি ভীষণ ভয়ঙ্কর হতে পারে সেটা আমাদের বেশ ভালোই জানা রয়েছে। কিন্তু ঠাকুরমশাই ওই যে বললেন না,
যে আমরা নাকি ওরকম ঘটনা এর আগে দেখিনি, এই ব্যাপারটা আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। শুধু এইটুকুই ভাবাচ্ছে, তার মানে কি এবারে আরো ভীষণ ভয়ঙ্কর কিছু হতে চলেছে নাকি? আমার মনের কথা মনের গভীরেই রয়েছে। সে কথা ব্যক্ত করার আগেই সেই ফোঁপানি শব্দ আমার কানের খুব কাছে এগিয়ে আসে। মনে হয় কেউ একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলেছে। পিছু ফিরলেই আমি তাকে দেখতে পাবো। মনের পরিস্থিতি সময়ের সাথে সাথে আরও বেশি ভয়ানক হয়ে ওঠে। মুখ থেকে কথা বের হওয়া প্রায় বন্ধই হয়ে যায়। আমি অতি কষ্টে হলেও কিশোরীকে নিজের অবস্থা বলার চেষ্টা করলেও বলতে পারি না। তার আগেই ঠাকুরমশাই সহুঙ্কারে বলে ওঠেন, বিভূতি, তোমার সাথে যা ঘটছে তা আমাদের সকলের সাথেই ঘটছে, তাই আমাদের মুখে ব্যক্ত করার মতো সময় মোটেই নেই কো। শুধু সাবধানে তোমরা যে কোনো একটা গাছ ধরে মাটি ছুঁয়ে বসে পড়ো, আর মুখে কিন্তু জপতে থাকবে ভগবানের নাম। এখন তিনি ত্রেতা, তাকে ছাড়া আমরা কিছুই করতে পারবো না। ঠাকুরমশাইয়ের কথা মতো আমি ভগবানের নাম জপ করতে শুরু করি। ভয়ে তটস্থ হয়ে সবে আমি আর কিশোরী আগু পিছু বসে সবে মাত্র ঠাকুরের জপ করতে শুরু করেছি, ঠাকুরমশাই কাঁধের ঝোলা থেকে কি একটা বের করে আমাদের আশেপাশে ছড়িয়ে দিলেন। আমরা চাইলেও তাকে আর কোনো রকম প্রশ্ন করতেই পারি না, কারণ মুহূর্তের মধ্যে সময়টা বদলে যায়। ফোঁপানির শব্দ বদলে যায় বিকট গর্জনে। ঠাকুরমশাইয়ের হাতে থাকা মশালটা নিভে যায়। ঝড়ের বেগে চারিদিকে ধুলোয় ভরে যায়। মিনিট খানিকের মধ্যে ঝড়ের গতিবেগ আরও তীব্র হয়। আমরা কেউ কারোর কথা স্পষ্টত শুনতে পাই না, শুধু বুঝতে পারি কিশোরী ভীষণ তীব্রভাবে চেঁচিয়ে কিছু বলার চেষ্টা করছে। তবে তার বলা সব কথা শুনতে না পেলেও একটা কথা পরিষ্কার বুঝতে পারি। বিভূতি, সাবধান। বিভূতি, খুব শক্ত করে ধরে রাখো গাছের গুঁড়ি, নয়তো অনর্থ হয়ে যাবে। ঠাকুরমশাই। কিশোরীর বলা কথার উত্তরে আমি বলি, ধরে তো আছি, কিন্তু কতক্ষণ এভাবে টিকে থাকা যায় সেটাই তো বুঝতে পারছি না। তার কথার উত্তর দিলেও তার কর্ণকুহর পর্যন্ত আমার কথা পৌঁছায় কিনা আমি বুঝতে পারি না। যদিও তখন আমার মন, মস্তিষ্ক, চক্ষু শুধুই আটকে ছিল ঠাকুরমশাইয়ের ওপর। আমরা যখন ঝড়ের মধ্যে গাছের গুঁড়ি শক্ত করে ধরেও টিকে থাকতে পারছি না, সে মতাবস্থায় তারানাথ নাকি এক পায়ে সূর্য নমস্কারের ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে, আর তার উপর পতিত হচ্ছে এক নীলাভ আলোক রশ্মি। ঝড়ের দাপটে আলোক রশ্মির উৎস যে ঠিক কি সেটা প্রথম বুঝতেই পারিনি। এমতাবস্থায় খুবই অবাক হই। প্রথমে গভীর রাতে নির্জন জঙ্গলে অচেনা মহিলার ফোঁপানি শব্দ, তারপর সেই গর্জন, আর তারপর এই ঝড়, আর এখন আবার এই নীলাভ আলোক রশ্মি। সত্যি বলতে কি পুরো বিষয়টাই ভীষণ অদ্ভুত। তাই আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের দিকে একভাবে তাকিয়ে রয়েছি। ঠাকুরমশাই পরিশ্রুত কণ্ঠে এক মন্ত্র জপ করে চলেছে। মন্ত্রের দৃঢ়তায় কিনা জানি না, তবে মন্ত্রপাঠ শুরুর কিছুক্ষণের মধ্যেই তীব্র ঝড়ের দাপট কমে যায়। ঝড় কমে যায় ঠিকই, তার সাথে একইভাবে পাল্লা দিয়ে উজ্জ্বল হয়ে ওঠে সেই নীলাভ আলো। একটা সময় সেই নীলাভ আলোর তেজ এতটাই বৃদ্ধি পায় যে চোখ খুলে রাখা দায় হয়ে পড়ে। হাজার চেষ্টা সত্ত্বেও চোখের পাতা খুলে রাখতে পারি না। চোখ ঝলসে ওঠে, তবুও সেই অপার্থিব অলৌকিক দৃষ্টিকে চাক্ষুষ করার আশায় আমি অতীব কষ্টেও চোখ খুলে রাখার চেষ্টা করি। সে নীলাভ তীব্র আলোর রোষে সম্পূর্ণ দেখতে না পেলেও খানিক দেখতে পাই। ঠাকুরমশাই করজোড়ে অদ্ভুত পদভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে, মুখে জপে চলেছে অদ্ভুত এক মন্ত্র। সেই আলোর তীব্র রোষে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুরাশি। কিশোরীরও সেই একই অবস্থা, তারও নিটোল গাল বেয়ে গড়িয়ে পড়ছে বাড়ি ধারা। তবে সেদিক আমাদের খেয়াল একেবারেই ছিল না। আমাদের ধ্যান জ্ঞান ছিল আমাদের সম্মুখে সেই নীলাভ আলোক জ্যোতির দিকে। মধ্যরাতে জঙ্গলের খানিক অংশ আলোক জ্যোতি নীলাভ আভায় আলোকিত হয়ে তারানাথের ভরাট কণ্ঠে গম গম করছে। তারানাথের সংস্পর্শে থাকার কারণে আমি আর কিশোরী অনেক রকম মন্ত্রই জানি, কিন্তু তারানাথ বর্তমানে যে মন্ত্র উচ্চারণ করছে সেই মন্ত্র আমরা কোশমিনকালেও শুনেছি বলে মনে পড়ে না। মন্ত্রের গুরুগম্ভীর উচ্চ স্বরের সেই শব্দ বাঁধন এক অলৌকিক ক্ষমতায় আমাদেরও বেঁধে ফেলে। কারণ ঝড়ের তাণ্ডব জঙ্গলে বিরাজ করলেও আমরা অদ্ভুতভাবে সেই ঝড়ের প্রকোপ আর কিছুই টের পাই না।
না হলে ঝড়ের প্রকোপ যদি প্রথমের মতো একই থাকতো, তাহলে আমরা সেই ঝড়ের তেজের সামনে কোনো মতেই টিকে থাকতে পারতাম না। জঙ্গলের নীল আভা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে, আর তার সাথে ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বরও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। তবে প্রথমে আমরা সেই নীলাভ আলোক রশ্মিকে কোনো অশুভ শক্তির উৎস ভাবলেও সেই আলোক রশ্মি আসলে অশুভ শক্তির উৎস ছিল না। সেটা বুঝতে পারলাম সেই অদ্ভুত আলোক রশ্মি থেকে এক সুন্দরী ষোড়শীর প্রতিকৃতি বেরিয়ে আসতে দেখে। যদিও সেই অপরিপা ষোড়শীকে আমরা বেশিক্ষণ চাক্ষুষ করতে পারিনি। তার সেই উজ্জ্বল আভা আমার চক্ষু হতে মস্তিষ্ক প্রকোষ্ঠে প্রবেশ করলে আমি আর চোখ চেয়ে থাকতে পারিনি। মাথার ভেতরে সমস্ত শিরা উপশিরাগুলোয় জট পাকিয়ে যায়। আমরা জঙ্গলের গাছকে আলিঙ্গন করেই চৈতন্যহারা হই। তারপর যখন আমি চোখ চেয়ে দেখলাম, তখন মাধবপুরের জঙ্গল থেকে রাতের কালিমা সরে গিয়ে ভোরের আলো দেখা দিয়েছে। পাখিরা আবার নিজের বাসা ছেড়ে ছুটে চলেছে সারাদিনের গন্তব্যে। পাখির গান আর ভোরের টান সব মিলিয়ে মাধবপুরের জঙ্গলে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। আমি চোখ খুলে দেখি তারানাথ এক গাছের নিচে অনাবৃত গাত্রে বজ্রাসনে বসে রয়েছেন, আর তার ঠিক পাশেই তারই মতো ভঙ্গিতে অনাবৃত গাত্রেই বসে রয়েছে কিশোরীও। আমি চোখটা খুলেই তাদের দিকে এগোতে শুরু করি। ঠাকুরমশাইয়ের সাথে কিশোরীও চোখ বুজে থাকায় সে আমার জাগ্রত উপস্থিতি টের পায়নি। তবে কিশোরী টের না পেলেও ঠাকুরমশাই ঠিকই টের পায়। তিনি ধ্যানস্থ অবস্থাতেই বলেন, তাহলে নিদ্রা ভঙ্গ হলো, কি বলো? ঠাকুরমশাইয়ের কথার উত্তরে আমি বলি, হ্যাঁ, আসলে ওই আলোর তীব্র রশ্মিতে আমার চোখ ঝলসে গিয়ে মাথার ভেতরে সমস্ত শিরা উপশিরা জট পাকাতে শুরু করেছিল, আর তারপরেই আমার চোখটা বুজে আসে। আমার কথাখানা শোনার পর কিশোরী ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে বলে, তাহলে কি বিভূতির নাড়ি দুর্বল ঠাকুরমশাই? কিশোরীর কথা শেষ হতে না হতেই ঠাকুরমশাই হেসে বলেন, হ্যাঁ, তা বলতেই পারো। তবে পাগলি কাকে দর্শন দেবে আর কাকে দেবে না, তা শুধুই পাগলি জানে। ঠাকুরমশাইয়ের মুখে পাগলি শব্দটা শুনে আমি অবাক কণ্ঠে জিজ্ঞাসু সুরে বলি, কাল আলোক স্ফটিকের মধ্যে হতে যে ষোড়শীর প্রতিকৃতি বেরিয়ে এসেছিল, তিনি আসলে আপনার তন্ত্র জীবনের প্রথম? ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে আমার কথা বলা শেষ হয় না, তার আগেই কিশোরী বলে, হ্যাঁ বিভূতি, কাল ঠাকুরমশাইয়ের তন্ত্র জীবনের প্রথম গুরুমা সেই মাতু পাগলি এসেছিলেন। কিশোরী ভীষণ উচ্ছ্বাসিত হয়ে আমার উত্তর দিলেও ঠাকুরমশাই কিন্তু নীরব। তাই খানিকটা কৌতূহলী হয়ে মনে অনেক প্রশ্ন জমিয়ে রেখেই আমি নিজের মনে নিজেই বলি, কালকের ওই ষোড়শিনী মাতু পাগলি? আমার মনের যে প্রশ্নের সৃষ্টি হয়েছে সেটা তারানাথ বেশ বুঝতে পারে। তাই সে দৃঢ়তার সাথে আমার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, বিভূতি কিশোরী ঠিকই বলেছ। কাল তুমি ওই নীলাভ তীব্র আলোর স্ফটিকে যে ষোড়শিনীর প্রতিকৃতি দেখেছ, তিনিই আমার তন্ত্র জীবনের প্রথম গুরুমা। সেই বীরভূমের এক প্রত্যন্ত গ্রামের শ্মশানবাসিনী মাতু পাগলি। ঠাকুরমশাইয়ের মুখে ব্যক্ত হওয়া বর্ণনা শুনে আমার শরীরের ভিতর হতে এক অদ্ভুত কম্পন খেলে যায়। আসলে সেই মাতু পাগলি। ঠাকুরমশাইয়ের মুখেই শুনেছিলাম তার কথা, আর পূর্ব রাতে ক্ষণিকের জন্য হলেও আমি তার দর্শন পেয়েছি এটা ভেবেই শিহরিত হই আমি। তবে এত কিছুর মাঝেও আমার মনে একটা প্রশ্ন জেগেই ওঠে। তবে বলা চলে প্রশ্নের চাইতে মনে কৌতূহলটাই বেশি জাগে। আর ঠাকুরমশাই চোখকে তো কিছুই ফাঁকি দেওয়া সম্ভব নয়। তাই এবারেও আমি কিছু বলার আগেই ঠাকুরমশাই বলেন, আমি জানি তুমি কি ভাবছ, কিন্তু একটু ভালো করে মনে করলে তোমারও মনে পড়বে যে আমিও একবার মাতু পাগলিকে ষোড়শিনী রূপে দেখেছিলাম, আর সে ঘটনা তোমরা শুনেছ। ঠাকুরমশাইয়ের বলার পর আমার মনে পড়ল, হ্যাঁ তা বটে, ঠাকুরমশাই এক বিকেলে ওনার মঠলেনের বাড়িতে চন্দ্র দর্শনের সাথে সাথে এই মাতু পাগলির কথাও বলেছিলেন। আর তখনই বলেছিলেন এক সন্ধেতে তিনি মাতু পাগলিকে ষোড়শিনী রূপে দেখেছিলেন। সে কথা মনে পড়তেই আমি সদর্থক ঘাড় দুলিয়ে বলি, হ্যাঁ তা আপনি বলেছিলেন বটে, কিন্তু উনি এখানে এভাবে দর্শন দিলেন, মানে
আমার মনে এই বিষয় নিয়ে কৌতূহল থাকলেও কিশোরীর মনে তেমন কোনো কৌতূহল ছিল না। আর ঠিক সেই কারণেই সে আমাকে প্রশ্নসূচক অর্থে জিজ্ঞেস করে, হ্যাঁ, দর্শন দিলেন তো, তাতে কি হয়েছে? গুরু তো শিষ্যকে দর্শন দিতেই পারেন। যখন খুশি, যেখানে খুশি সেখানেই দর্শন দিতে পারেন। আজ সকাল থেকে, মানে এই যখন থেকে চোখ চেয়েছি তখন থেকেই কিশোরীর কথাগুলো শুনে আমি একটু অবাকই হয়ে যাই। তবে অবাক হলেও আমাকে কিছু বলতেই হয় না। ঠাকুরমশাই তার আগেই বলেন, বুঝলে কিশোরী, বিভূতি ঠিকই বলেছে। পূর্ব রাতে ওনার আমাকে দর্শন দেওয়ার পশ্চাতে বেশ কয়েকটি কারণ তো রয়েছেই। আমি তো আগেই বুঝেছিলাম যে অতীব রহস্যময়ী সেই পাগলি হঠাৎ করে এখানে কেন দেখা দিতে আসবেন। আর তিনি যখন দেখা দিয়েছেন তখন নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো রয়েছেই। ঠাকুরমশাইয়ের বলা প্রত্যেকটা কথার উত্তর আমি নিজের মনের মধ্যে নিজেই খোঁজার চেষ্টা করে চলেছি। এমন সময় কিশোরী অধিক কৌতূহলের সাথে জিজ্ঞেস করে উঠল, কি কারণ ঠাকুরমশাই? হাওয়াও সময় বোঝে। প্রকৃতির গতি প্রকৃতি বুঝে তবেই সে নিজের বেগ পরিবর্তন করে। ঠিক তেমনি ঠাকুরমশাইও প্রতি প্রশ্নের জবাব ভীষণ বুঝে বুঝে দেন। আর ঠিক সেই কারণেই তিনি সাথে সাথেই কিশোরীর প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, জানবে জানবে, সব কৌতূহলের উত্তর জানবে, শুধু সঠিক সময়ের অপেক্ষাটুকু করতে হবে। এর আগেও তো বললাম। তার আগে এখন আমাদের সর্বপ্রথমে এখান থেকে যেতে হবে। কোথায় যাব? পূর্ব রাতের ওই নীলাভ আভা আর সেই ষোড়শিনীর প্রতিকৃতি দেখার পর থেকে আমার কেমন যেন সব কিছু গুলিয়ে আছে। তাই আমি ঠাকুরমশাইকে আমার গন্তব্য নিয়ে প্রশ্নটা করি। আমি বুঝি সব বিষয়ে অধিক কৌতূহল ভালো নয়, কিন্তু মানুষের মন তো সে কি আর বোঝে। তবে কি এই প্রথমবারের জন্য আমি জিজ্ঞেস করলেও কিশোরী কিন্তু নীরব। আমি ভেবেছিলাম ঠাকুরমশাইও হয়তো নীরব থাকবেন, কিন্তু না, তিনি আমাদের আরও অবাক করে তার কাঁধে থাকা ঝোলা থেকে একটা পোঁটলা বের করে কিছুটা মন্তব্যুত ভস্য দিয়ে ফুঁ দিয়ে বাতাসে উড়িয়ে দেন। প্রথমে ভস্যকে উড়িয়ে দিতে দেখে তো আমি কিছুই বুঝতে পারি না। তাই ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করি, এই হাওয়ার ভস্যই কি তবে আমার প্রশ্নটিও সম্পন্ন হয় না, তার আগেই ঠাকুরমশাই আমাদের সম্ভাব্য উত্তরটা দিয়ে দেন। তিনি বলেন, হ্যাঁ, এই মন্তব্যুত ভস্যই পৌঁছে দেবে আমাদের সেই কূর্মপৃষ্ঠাকৃতি শ্মশানে। আর সেখানে গেলেই আমরা রহস্যের অভ্যন্তরে প্রবেশ পথের অনুসন্ধান পাব। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমি পরিষ্কার বুঝতে পারি সামনের পথ আরও কঠিন হতে চলেছে। তাই আমি চুপ করে পুরো বিষয়টা দেখতে থাকি, বোঝার চেষ্টা করি কি ঘটতে চলেছে। কিন্তু প্রথম থেকেই কিশোরী অধিক কৌতূহলী, তাই সে বলে, কিন্তু ভস্য কি করে আমাদের পথ দেখাবে? এ তো এমনিই উঠছে। কিশোরীর কথা শুনে তারানাথ সশব্দে হেসে ওঠে। আর কি অদ্ভুতভাবেই তার হাসির সাথে সাথেই উড়তে থাকা মন্ত্রপ্লুত ভস্য হাওয়ার তালে তালে পূর্ব দিকের পথ বরাবর এগোতে থাকে। ভস্যকে এগোতে দেখে ঠাকুরমশাই বলেন, এবার বুঝলে কোন পথে এগোতে হবে আমাদের? আমাদের কৌতূহলের উত্তর আমরা যথাযথ পেয়েই গেছি। তাই সেই কারণেই আমরা কিছু না বলেই এগোতে থাকি ঠাকুরমশাইয়ের পিছু পিছু। এলোমেলো আলুথালু ঢালু পথ পেরিয়ে এগিয়ে চলেছি আমরা। চারিপাশে বিশাল না হলেও বেশ জঙ্গলে ঢাকা রয়েছে। এখন বেলা প্রথম প্রহরের অর্ধেক অতিক্রান্ত হলেও দিনের আলো বেশ উজ্জ্বলভাবেই জঙ্গলে প্রবেশ করেছে। আকাশমণি শালমহলের ঘন জঙ্গলে আধো আলোর উজ্জ্বল উপস্থিতিতে আমাদের জঙ্গলের গভীরে প্রবেশ করতে বিশেষ কষ্ট হয় না। ঝরা পাতা বিছানো রাস্তার উপর দিয়ে হেঁটে চলেছি আমরা। আগে ঠাকুরমশাই, মাঝে কিশোরী, আর সর্বশেষে হেঁটে চলেছি আমি। মাঝে মাঝে মাথার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে। পাখিদের কুজন কানে ভেসে এলেই মনের ভিতরে গুরুগুরু করতে থাকা রহস্যের ভয়াবহ চিন্তা কিছুটা হালকা হয়ে যায়। কিন্তু ক্ষণিকের জন্য চিন্তাভাবনা হালকা হলেও কিছুক্ষণ পরেই আবার মনের মধ্যে জেঁকে বসে রহস্যের ঘন ঘোর তীব্রতা। মনের মধ্যে পুঞ্জীভূত রহস্যের সাথে লুকোচুরি খেলতে খেলতেই আমরা পৌঁছে যাই একটা ফাঁকা স্থানে। জায়গাটি জঙ্গলাবৃত্ত হলেও ফাঁকা মাঠটিতে তেমন কোনো বৃক্ষ নেই। দেখে মনে হয় মন্ত্রপ্লুত ভস্যের দেখানো পথটি যেন এই ফাঁকা মাঠে আসার জন্যই তৈরি হয়েছে।
সেই স্থানে পৌঁছানোর পর আমি আর কিশোরী যখন অবাক চোখে স্থানটি পরিদর্শন করছি, বোঝার চেষ্টা করছি সীমারেখার ন্যায় বৃক্ষ বৃষ্টিতে মাঠের উত্তর সীমানার পরে আছেটা কি। আর ঠিক সেই সময় ঠাকুরমশাই মাঠের দক্ষিণ দিকে একটা খিরিশ গাছের নিচে বসে হাতের কর গুনে চলেছেন। যদিও আমরা প্রথমে তাকে দেখতেই পাইনি। আমরা তো দুজনেই পথের গরিমায় মুগ্ধ, গরমের তপ্ত রোদে ঝলসে ওঠা ঘাসের এত মোহময় রূপ হতে পারে তা দেখেই অবাক হয়ে রয়েছি। সেই বিষয়ে আলোচনা করছিলাম আমরা। কি অদ্ভুতভাবে ঘাসগুলো ঝলসে গেছে দেখো কিশোরী। হ্যাঁ, সেটাই দেখছি তো, কিন্তু একই সাথে এভাবে ঘাসগুলো ঝলসে গেল কি করে? এই তপ্ত রোদেই কি তবে ঘাসগুলো ঝলসে উঠেছে? কিন্তু রোদের তেজে কি এভাবে এত বড় জমির শুকিয়ে যাওয়া আদৌ সম্ভব? না না, একেবারেই সম্ভব নয়। ওই কারণেই তো বললাম বিষয়টা ভীষণ অদ্ভুত। সেসব যাই হোক, চলো আমরা উত্তরের দিকটায় গিয়ে দেখি কি আছে। হ্যাঁ চলো, গিয়ে দেখেই আসি। দূরে তাকিয়ে তো তেমন কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ ঠিকই বলেছ, তবে আমার যতদূর মনে হচ্ছে মাঠের উত্তর সীমায় ওই হালকা স্ফীত জঙ্গলের পরে রয়েছে কোনো এক নাম না জানা নদী। বলছো তাহলে চলো, বরং একবার গিয়েই দেখি। আলাপ আলোচনার পরে কিশোরীর কথা শুনে সবে আমরা দুজন উত্তরের সীমানার দিকে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, এমন সময় পিছন থেকে ঠাকুরমশাই বলে উঠলেন, ও কাজটি মোটেও করো না হে কিশোরী। ঠাকুরমশাই আমাদের পিছনে রয়েছেন সেটা আমার জানা ছিল, কিন্তু তিনি যে এইটুকু সময়ের মধ্যে নিজেকে গুছিয়ে নিয়ে একটি খিরিশ গাছের নিচে এমনভাবে সাধনায় বসে যাবেন সেটা আমি আশা করিনি। তবে একজন প্রকৃত সাধকের জীবনের মূল লক্ষ্যই সাধনা, তাই ওনাকে সাধনা করতে দেখে আমরা একেবারেই অবাক হই না। তবে ওনার কথাটা শুনে আমরা বেশ অবাক হই, কারণ একটা এত সুন্দর জায়গায় এসে তিনি আমাদের জায়গাটাকে ঘুরে দেখার জন্যে মানা করছেন কেন, সেটা আমরা দুজনেই কিছুতে বুঝতে পারি না। তবে বুঝতে না পারলেও আমরা দুজনেই কেউ তাকে কিছু জিজ্ঞেস করি না। আর আমরা তাকে কিছু জিজ্ঞেস না করলেও ঠাকুরমশাই নিজের থেকেই আমাদের বলেন, ভাবছো তো কেন এমন অদ্ভুত কথা বলছি আমি? ঠাকুরমশাইয়ের কথার যে একটা বিশেষ গুরুত্ব আছে সেটা আমি কিংবা কিশোরী দুজনেই বেশ ভালো রকম মান্যি করি। তাই আমি ঠাকুরমশাইয়ের সাথে কথা শেষ হওয়ার আগেই বলি, হ্যাঁ সে তো নিশ্চয়ই, কিন্তু ঠাকুরমশাই কি এমন কারণ যেটার জন্য আপনি আমাদের মাঠটা পার করতে বারণ করছেন? আর তোমরা যেটাকে মাঠ বলে সম্বোধন করছো সেটা আসলে একটি কূর্মপৃষ্ঠাকৃতির শ্মশান। ঠাকুরমশাইয়ের মুখে কূর্মপৃষ্ঠাকৃতি শ্মশান, এই কথাটি শুনে আমার সমগ্র শরীরে কেমন যেন উষ্ণ শিহরণ খেলে যায়। যদিও আমি এখনও এই কূর্মাপৃষ্ঠাকৃতি শ্মশান সম্পর্কে খুব একটা ভালো করে কিছুই জানি না, তবে এই কয়েকদিনে বারংবার এই শব্দটা, এই উপমাটা শুনে আমি এটুকু বুঝে গেছি যে এই কূর্মাপৃষ্ঠাকৃতি শ্মশান আদতেই তন্ত্র সাধনার অনেক বড় স্থান। এই স্থান থেকে অনেক গভীর কিছু জানা যায় বা উপলব্ধি করা যায়, কিন্তু কি উপলব্ধি করা যায় সেটা জানার জন্যে আমরা দুজনেই উদ্গ্রীব হয়ে উঠি। আমার কৌতূহল মনের মধ্যে চাপা থাকলেও কিশোরীর কথার মধ্যে সেই কৌতূহল বেরিয়ে আসে। সে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে, আপনি যে শ্মশানের খোঁজে বেরিয়েছিলেন, এটাই তবে সেই কূর্মাপৃষ্ঠাকৃতি শ্মশান? হ্যাঁ একদম সঠিক বলেছ যে এটাই সেই কূর্মাপৃষ্ঠা শ্মশান। এই শ্মশানে বেশ কিছু বছর আগে কোনো না কোনো সাধক তন্ত্রবিদ্যার এক বিশেষ সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। সেই থেকেই এই শ্মশান তান্ত্রিকদের সাধনার বিশেষ স্থান হয়ে ওঠে। ঠাকুরমশাইয়ের মুখে শ্যামপুরের এই ঘন গহীন জঙ্গল মধ্যস্থ কূর্মাপৃষ্ঠাকৃতি শ্মশানের বিশেষত্ব শুনতে শুনতে আমার মনে এক অলীক প্রশ্ন জেগে ওঠে। আচ্ছা ঠাকুরমশাই, এখান থেকে রুদ্রপুর তো বেশি দূর নয়, আর আপনিও তো বেশ অনেকটা ছোটবেলা থেকেই তন্ত্রমন্ত্র নিয়েই চর্চা করেছেন, তাহলে এর আগে কখনো আপনি এই জায়গা সম্পর্কে শোনেননি? এ প্রশ্নটা যেমন তোমার মনে ভেসে উঠেছে, তেমনি অনেক আগে আমার মনেও এই প্রশ্ন জেগে উঠেছিল। কিন্তু এটাই সত্যি যে আমি এর আগে কখনোই এই জায়গাটা সম্পর্কে কিছুই শুনিনি। যদি কখনো গুণাক্ষরেও এমন এক সুন্দর তাপস্বিক জায়গার কথা আগে শুনতাম, তাহলে আমি অবশ্যই আসতাম। আসলে কথায় আছে না, ঘরের ছেলে দাম পায় না ঘরে, এক্ষেত্রেও ব্যাপারটা খানিক সেই রকমই বলতে পারো।
না হলে আমার পিত্রালয়ের এত কাছে একটা কুর্মাপৃষ্ঠাকৃতি শ্মশান রয়েছে, আর সেখানে আমি একবারের জন্যেও আসিনি। হায় ঈশ্বর! বিষয়টা সত্যিই আক্ষেপ করার মতনই। তাই ঠাকুরমশাইয়ের কথার মধ্যে আক্ষেপের সুর অনুধাবন করে কিশোরী বলে, ঠাকুরমশাই আক্ষেপ করবেন না। তখন হয়তো আপনার এই স্থানে আসার আবশ্যকতা ছিল না, তাই আপনি আসতে পারেননি। এখন দেখুন না, কেমন আপনা হতেই আপনি এখানে চলে এলেন। কিশোরী বিচক্ষণ সেটা আমরা জানতাম, কিন্তু তার মধ্যে যে এমন দার্শনিক দিকটাও রয়েছে সেটা এই মুহূর্তে আমরা প্রথম দেখলাম। বেশ ভালোই লাগলো তার ভেতর থেকে প্রকাশিত হওয়া দার্শনিক ভাব প্রত্যক্ষ করে। শুধু আমিই নই, ঠাকুরমশাইও বোধহয় ভীষণ রকম প্রসন্ন হন তার এই ভাবে। তাই প্রসন্নতার মৃদু হাসি হেসে তিনি বলেন, একেবারেই ঠিক বলেছ কিশোরী। সত্যি তো সঠিক সময় না হলে কোনো কিছুই সম্ভব নয়। আমরা তিনজন কথায় মত্ত। এমন সময় এই প্রখর গ্রীষ্মের দুপুরে হঠাৎ করেই ধেয়ে এলো এক চরম ঠান্ডা বাতাস। প্রচণ্ড গরমে প্রথমে ওই ঠান্ডা বাতাসে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও পরক্ষণে সেই শীতলতা আমাদের চরম চিন্তার কারণ হয়ে ওঠে। কারণ আকাশে দিব্য দিনদেবের প্রখরতা বিদ্যমান, কোথাও কোনো রকম মেঘের দেখা নেই। তাহলে এমন ঠান্ডা বাতাস এখানে এমনভাবে বইছে কেন? যদিও এই চিন্তা প্রথমে একেবারেই আমাদের মনে আসেনি। আমরা প্রচণ্ড গরমে ওই শীতলতায় একটু মন প্রাণ জুড়িয়ে নিচ্ছিলাম। আমাদের চিন্তা শুরু হলো ঠাকুরমশাইয়ের মুখে প্রবল দুশ্চিন্তার ছাপ দেখে। মুখে চিন্তার ছাপ দেখেও হয়তো আমরা কিছুই বলতাম না, তিনি যদি না নিজের চিন্তা প্রকাশ করতেন। ঠাকুরমশাই মনে একরাশ চিন্তা নিয়ে বললেন, আমি যদি খুব ভুল না করি তবে এই হাওয়া কোনো সাধারণ হাওয়া নয়। এই হাওয়া মৃত্যুর অতল গহ্বর থেকে উঠে আসা হাওয়া। আর এই হাওয়াই আমাদের সংকেত দিচ্ছে আমাদের কি করণীয়। ঠাকুরমশাই আমাদের উদ্দেশ্যে কথাগুলো বলছেন, এমন সময় পিছন থেকে এক অচেনা কণ্ঠস্বর আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, প্রশ্নের উত্তর মিলে গেলে আর কেন দেরি বাবা? এবার রহস্য উদ্ঘাটন কর, মুক্ত কর ওই পরিবারকে। সবই তো বুঝছিস, তাহলে আর দেরি কেন তবে? আমরা সকলে পেছনে ফিরলাম। দেখলাম এক বৃদ্ধ ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন। বৃদ্ধকে দেখে তার বয়সের কি নাড়া করা যায় না। মনে হয় গাছ পাথরহীন কোনো এক মানুষ এসে তাদের উপদেশ দিচ্ছেন। বৃদ্ধের কথা শুনে আমরা সস্থির হয়ে দাঁড়িয়ে আছি। ভাবছি তার কথার উত্তরে হয়তো ঠাকুরমশাই তাকে কিছু বলবেন, কিন্তু না, ঠাকুরমশাইও একেবারে চুপ করে রয়েছেন, কোনো কথাই বলছেন না। আর বৃদ্ধ কথাগুলো বলে মাঠের দক্ষিণ দিকে অর্থাৎ জঙ্গলের দিকে চলে গেলেন। ঠান্ডা হাওয়ার বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রথমে হাওয়ার পরশ অতীব স্বস্তিদায়ক হলেও পরবর্তীতে বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে এই হাওয়াকে সহ্য করা। তাই আমরা ঠাকুরমশাইকে বলি, হাওয়ার দাপট তো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ঠাকুরমশাই। এখন আমাদের কি করণীয়? আমাদের প্রশ্ন বোধহয় ঠাকুরমশাইয়ের কর্ণকুহরে প্রবেশের আগেই ঠান্ডা হাওয়ার দাপটে অন্যত্র ভেসে যায়। ঠাকুরমশাই নিস্তব্ধ নীরব বৃক্ষের মতো দাঁড়িয়ে চেয়ে আছেন সে বৃদ্ধের যাত্রারত পথের দিকে, যেন ওই বৃদ্ধ ওনার বহুদিনের চেনা। তাই যেন এতদিন পরে তাকে দেখে কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছেন তিনি। সময়ের নিরিখে বেলা দুপুর গড়িয়েছে, আর কিছুক্ষণ পরেই সূর্য পশ্চিমে অস্ত যাবে। আর আমরা একইভাবে দাঁড়িয়ে আছি একই জায়গায়। তাই কিশোরী নিজের থেকে এবার বলে, কি হলো ঠাকুরমশাই? আপনি শুনতে পাচ্ছেন? কি করব এখন আমরা? কিশোরী একই সাথে কথাগুলো বলার পরে ঠাকুরমশাই সাড়া দেন। তিনি বলেন, হ্যাঁ, এই তো চলো দেখি। কিশোরীর প্রশ্নের উত্তর দিলেও ঠাকুরমশাই যে তখনও ধাতস্থ হয়ে উঠতে পারেননি সেটা আমরা তার জড়ানো কথাগুলো শুনেই বুঝতে পারি। ওই বৃদ্ধের সাথে দেখা পাওয়ার পর থেকেই তারানাথ কেমন যেন ভেবলে গেছে। সত্যি এমন একজন বলিষ্ঠ জ্ঞানবান লোক, তার এমন অবস্থা আমাদের বেশ গভীর ভাবনায় ফেলে দেয়। আমি আর কিশোরী দুজন দুজনের দিকে তাকিয়ে থাকি, কারণ অচেনা জায়গা, ঘন জঙ্গল, তারপর ঘন ঘোর রহস্যর মধ্যে আমরা কেমন করে কি সামলাবো সেটাই তো বুঝতে পারছি না। তাই কিছুটা গভীর হতাশায় কিশোরী বেশ চেঁচিয়েই ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে আবারও বলে, কি হয়েছে ঠাকুরমশাই? কি করব এখন আমরা? আপনি কি ওনাকে চেনেন?
এতক্ষণে বোধহয় ঠাকুরমশাইয়ের কানে আমাদের কথা পৌঁছায়। তিনি উত্তর দেন, ওই আর কি, কেমন চেনা চেনা লাগলো। মনে হলো কোথায় যেন দেখেছি, কিন্তু কোথায় দেখেছি। আর সেই ছেলেবেলা থেকে তন্ত্রমন্ত্রের ব্যাপকতা বুঝতে, তন্ত্রের রসনা তৃপ্তির জন্যেও কম জায়গায় তো ঘুরিনি বলো। হয়তো অতীতে দেখেছি কোথাও, ঠিক। তারানাথ যা বলছে সে কথা একেবারে সত্যি। অল্প বয়স থেকেই তন্ত্র সাধনায় খুঁটিনাটি বিষয়ের ব্যাপকতা বুঝতে বাংলার এপার ওপার, এমনকি বাংলার বাইরেও বহু জায়গাতেও তিনি গেছেন। তাই অনেকের সাথে অনেক জায়গাতেই দেখা হয়েছে। আর সবার কথা বিস্তারিত মনে থাকার কথাও নয়। সেসব ঠিকই আছে, কিন্তু এখন এই মুহূর্তে সেটা মনে হচ্ছে না আমার। জানি না আমার কেন যেন মনে হচ্ছে ঠাকুরমশাই সত্যিটা কোনো এক বিশেষ কারণে আমাদের থেকে আড়াল করছেন। তবে আমি কিংবা কিশোরী কেউই সেই মুহূর্তে আর কোনো প্রশ্নে যাই না। ঠাকুরমশাইয়ের পিছন পিছন হাঁটতে থাকি। আধো আলো আবছায়া পরিবেশে আমরা শ্মশানের দক্ষিণ বরাবর হাঁটছি। কিছুক্ষণ পথ চলার পর আমরা অনুভব করি যে আমাদের গায়ে আর সেই শীতল হাওয়ার স্পর্শ করছে না, কিন্তু হাওয়ার সেই তর্জন গর্জনের শব্দ সেই একই রয়েছে। প্রথমে একটু অন্যমনস্ক হয়ে হাঁটার জন্যই বোধ হয় খেয়াল করিনি। পরবর্তীতে খেয়াল পড়ল, হঠাৎ ধেয়ে আসা সেই অতি শীতল ঝোড়ো হাওয়া সাপের ফনায় ধেয়ে চলেছে ঠাকুরমশাইয়ের সামনে সামনে। বলা চলে সেই ঝড়ই আমাদের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলেছে। এমন অবাস্তব অপার্থিব ঘটনায় বোধহয় ঠাকুরমশাই নিজেই ভীষণ রকম বিমর্ষিত। তাই সেও নীরবে কোনো রকমে এগিয়ে চলেছে ঝোড়ো হাওয়ার সাথে সাথে, যেন এটাই ভবিতব্য। তাই কি হবে বা কি না হবে এসব না ভেবে আমরা এগিয়ে চলি তার পিছু পিছু। মাপন কাটায় মাপলে তা প্রায় আধা ঘন্টা হবে আমরা হেঁটে চলেছি। বিকেল শেষে অন্ধকারও তখন যথার্থই রূপ নিয়েছে। আর আমরা অনেকখানি পথ অতিক্রান্ত করার পর ঠাকুরমশাই দাঁড়িয়ে পড়ে একটা বিরাটাকায় তেঁতুল গাছের নিচে। অদ্ভুতভাবে তেঁতুল গাছের মধ্যস্থলটি পুরোটাই ফাঁকা, বলা চলে অতি বিরাটাকায় বৃক্ষটি দণ্ডায়মান শুধু আপন তনুর উপরে। আমি শুধু গাছটিকেই দেখতেই অবাক হয়ে উঠেছিলাম। প্রথমে বুঝতেই পারিনি যে ঠাকুরমশাই কেন দাঁড়িয়ে পড়ল। তবে কারণটা আমায় জিজ্ঞেস করতে হয় না, তার আগেই যদিও বুঝতে পারি সেই স্থানে দাঁড়ানোর আসল কারণটা কি। অতি বেগবান শীতল সেই ঝোড়ো হাওয়া তেঁতুল বৃক্ষের চারিপাশে বৃত্তাকারে ঘুরতে ঘুরতে সেই একই রকমভাবে ওই সর্পাকারেই সেই ঝোড়ো হাওয়া গাছের কাণ্ড মধ্যস্থ প্রকোষ্ঠে প্রবেশ করে। কিশোরী এই অতি প্রাকৃত ঘটনাকে প্রত্যক্ষ করার পর ঠাকুরমশাইকে বলে, এই তনু সমৃদ্ধ তেঁতুল বৃক্ষই কি আজ আমাদের গন্তব্য ছিল ঠাকুরমশাই? এর আগে ঠাকুরমশাই অন্যমনস্ক হয়ে থাকলেও এখন ঠাকুরমশাই একদম সচেতন। তিনি কিশোরীর প্রশ্ন শোনা মাত্রই দৃঢ় কণ্ঠে উত্তর দেন, হ্যাঁ, আজ এখানেই সাধনা করতে হবে আমাকে। তবেই আমি জানতে পারবো ওই বাড়ির উত্তরসূরি কোথায়, সাথে আরও অনেক কিছু। মোট কথা, আজ যদি এই সাধনা সফল হয় তবেই জানতে পারবো এই রহস্যের সুতো আসলে কিসের সাথে বাঁধা। রাত্রি বেশ গভীর, চারিদিকে একটু বেশি নিস্তব্ধ, কোথাও কোনো রকম শব্দ নেই। জঙ্গলে হিংস্র পশু না থাকুক, সামান্য কীট পোকামাকড় তো রয়েছেই, কিন্তু তাদেরও কোনোরূপ শব্দ পাওয়া যাচ্ছে না। এই রাতের বেলায় জঙ্গল মধ্যে এমন নীরবতা একেবারেই আশা করা যায় না। নিদেন পক্ষে ঝিঁঝি পোকা অন্তত রাখবে, কিন্তু সেইটুকু অবধি নেই। মিথ্যে বলবো না, জঙ্গলের এমন নীরবতায় আমার বেশ ভয়ই করছে। এমন সময় আকাশ বিদারী এক বাজ পড়ে। মনে হয় সেই বজ্রের শব্দে ধরিত্রী অবধি কেঁপে উঠল। বজ্রের তীব্র আঘাতে আমাদের দুজনের অন্তরাত্মা কেঁপে উঠলেও তারানাথ স্থির মনে বৃক্ষ কুঠুরির মধ্যে স্থির চিত্তে মন্ত্র পাঠ করে চলেছে। সেই পুরো কণ্ঠের পোক্ত স্বর আমাদের কিছুটা ধাতস্থ করে। আমরা দুজনেই ঠাকুরমশাইয়ের বলে দেওয়া কথা মতো বৃক্ষের কুঠুরির বাইরে ঠাকুরমশাইয়ের তৈরি করা মন্ত্রপ্রুত গণ্ডির মধ্যে বসে গায়ত্রী মন্ত্র জপ করছি। কারণ তিনি শিখিয়েছিলেন সকল ভয়ের অবসান ঘটে এই গায়ত্রী মন্ত্র শ্রবণে। ঠাকুরমশাইয়ের মন্ত্রের স্বর তখন সুর তরঙ্গের সপ্তমে পৌঁছেছে। সেই কারণেই হয়তো আকাশে বারংবার বিজলির ঝলকানি দেখা যাচ্ছে। সেই আলোর ঝলকানিতে ক্ষণে ক্ষণেই জঙ্গলের একাংশ আলোকিত হয়ে উঠেছে। আর আলোর পরে থেকে থেকেই বাজের শব্দে কেঁপে উঠছে সমগ্র জঙ্গল।
আমরা প্রাণে ভয় আর মনে আশা নিয়ে বসে রয়েছি রহস্য সাধনের আশায়। মনে মনে অনেক কথাই ভেবে চলেছি, শুধু যে আমি একাই ভাবছি তা একেবারেই নয়। কিশোরী সেও কিন্তু একইভাবে তার চিন্তাতেও নানান বিষয় নিয়ে ভেবে চলেছে। ভাবনায় আমরা এতটাই মশগুল যে গণ্ডির বাইরে আমাদের চারিপাশে কি ঘটে চলেছে সেই বিষয়ে আমাদের কোনো হুঁশ নেই। হঠাৎ করেই চেয়ে দেখি এক দিন দুঃখী নারী কোলে এক দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক কিশোরীর বাম পাশে। আমি কিশোরীকে ইশারায় তার বাম দিকে দেখতে বললে সেও সেদিকে তাকায়। ঠাকুরমশাই তখনও নিজের হস্তে একটি অদ্ভুত কাঠ নিয়ে স্বকণ্ঠে মন্ত্র পাঠ করে চলেছেন। আর এদিকে সেই দিন দুঃখী মেয়েটি সামনে আমাদেরকে দেখে বললে, বাঁচাও বাঁচাও বাবা, বাঁচাও আমাকে, বাঁচাও আমার এই শিশুকে, অন্তত বাঁচাও বাঁচাও। মেয়েটির সাথে সাথে বাচ্চাটিও কাঁদছে। সেটা দেখে আমাদের মনে অদ্ভুত এক মায়া শক্তির উদ্ভব হয়। আমরা দুজনে উঠে দাঁড়িয়ে গণ্ডির বাইরে বেরিয়ে মেয়েটির দিকে এগোতে শুরু করি। ঠিক সেই মুহূর্তেই গগন বিদারী উদ্বেলিত এক বাজ পড়ে। বাজের তীব্রতায় আমরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ি। মনে পড়ে তন্ত্র শুরুর ঠিক আগের মুহূর্তেই তারানাথ আমাদের বলেছিলেন, আজ যে সাধনায় আমি বসছি এ বড় কঠিন সাধনা। যদি সঠিক মন্ত্রে আমি আজকের এই সাধনায় সফল হতে না পারি তাহলে আমার সাথে অনেক কিছু ঘটতে পারে। তাই তোমরা খুব সাবধানে এই মন্ত্রপুত গণ্ডির মধ্যে থাকবে, তাতে তোমরা দুইজন আর আমি সকলেই সুরক্ষিত থাকব। একটা কথা মনে রাখবে, শত্রু ভীষণ কঠিন আর শক্তিশালী, তাই আমাদের ভীষণ সাবধানে থাকতে হবে। আর গণ্ডির বাইরে পরিস্থিতি যাই হয়ে যাক না কেন, এই গণ্ডি থেকে কোনো কারণে কেউ যেন বের না হয়। ঠাকুর মশাইয়ের বাণী যখন আমাদের মনে পড়েছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জঙ্গলের দক্ষিণ দিশায় 10 পা ছেড়ে ছেড়ে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, কোলে তার সেই সদ্যজাত সন্তান। একই মেয়েকে একসাথে অনেক জায়গায় দাঁড়িয়ে থাকার দৃশ্য দেখে আমাদের আর বুঝতে বাকি থাকে না যে আমরা ফাঁদে পা দিয়ে ফেলেছি। নিজেদের ভুলটা যতক্ষণে বুঝতে পেরেছি ততক্ষণে বৃক্ষের কোঠরটি অদৃশ্য এক দেওয়ালে ঢেকে গেছে। আমরা ঠাকুর মশাইকে চেয়েও ছুতে পারছি না। আর এদিকে সেই দিন দুঃখী মেয়েটি ভয়ঙ্কর হাসির সাথে সাথে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা নিজেদের ভুলেই নিজেরা বিপদে পড়েছি, তাই এখন যা হবে তাই আমাদের মেনে নিতে হবে। মনে মনে প্রমাদ গুনতে শুরু করি যে এই মাধবপুরের জঙ্গলে এই পিশাচিনীদের রোষেই ভবলীলা সাঙ্গ হবে আমাদের। আমাদের সেই বৃক্ষ প্রকোষ্ঠের সামনে ঠাকুর মশাইকে ডাকতে ডাকতে লুটিয়ে পড়ি। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই উঠুন। হাসির প্রবলতা ক্রমশ বাড়তে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই ভৈরব মন্ত্রোচ্চারণ শুনতে পাই। চোখ চেয়ে দেখি দুপুরের সেই বৃদ্ধ হাতে এক বিল্ল কাষ্ঠ নিয়ে ভৈরব মন্ত্রোচ্চারণ করছেন। তার সেই সুদৃঢ় কণ্ঠে বেশ কিছুক্ষণ মন্ত্রোচ্চারণ করেই চলেছেন। মন্ত্রোচ্চারণের তীব্রতায় পরিস্থিতি একটু শান্ত হয়। পরিস্থিতি একটু শান্ত হলে আমি আর কিশোরী উঠে দাঁড়াই। ততক্ষণে ঠাকুরমশাই বৃক্ষের কোঠরের মধ্যে লুটিয়ে পড়েছেন। ভুইয়ে লুটিয়ে থাকা ঠাকুরমশাইকে দেখে আমাদের দুজনেরই ভীষণ খারাপ লাগে। আমরা কোঠরের বাইরে থেকে বারংবার ঠাকুরমশাইকে ডাকতে থাকি। আমরা ঠাকুরমশাইকে ডাকছি, এমন সময় সেই বৃদ্ধ লোকটি আমাদের বললেন, ও এখন উঠবে না, ও সমাধিস্থ হয়েছে, ওর তপস্যা সফল হয়নি। আর যে তপস্যায় ও আজ বসেছিল সে তপস্যা যে অতীব কঠোর এক তপস্যা। এই তপস্যায় অসফল হওয়ার জন্য ওর প্রাণনাশ অবধি হতে পারে। হ্যাঁ, বৃদ্ধ লোকটির কথা বলার ধরন, মন্ত্রোচ্চারণের ক্ষমতা দেখে এতক্ষণের মধ্যে তার প্রতি আমাদের মনে শ্রদ্ধা ভাব জেগে উঠেছে। তার দাঁড়ানোর ভঙ্গি, মন্ত্রোচ্চারণের গৌরিক ধরন দেখে কিশোরী ততক্ষণে তার উদ্দেশ্যে বলেই ফেলে, আপনি কিছু একটা করুন বাবা, আমাদের ঠাকুর মশাইকে আপনি বাঁচান। কিশোরীকে করজোরে ঠাকুর মশাইয়ের জন্য প্রার্থনা করতে দেখে আমিও আর চুপ থাকতে পারি না। আমিও বলি, কিছু একটা করুন বাবা, পারলে আপনিই পারবেন, আপনি সবই জানেন, কিছুই তো আপনার অজানা নয়। বলুন। আমাদের কথা শেষ হয় না, তার আগেই সে বৃদ্ধ বলে, আচ্ছা, এই সত্যি কি তোমরা চাও
এই তোমাদের ঠাকুর মশাই ওই সমাধি থেকে বেরিয়ে আসুক। হ্যাঁ হ্যাঁ বাবা ঠাকুর, সত্যি সত্যি আমরা ঠাকুরমশাইকে সমাধি থেকে বের করে আনতে চাই। বেশ, তাহলে যাও সেই শ্মশানে যেখানে শুরু হয়েছিল তারানাথের এই প্রথম তন্ত্র সাধনা। যাও। বৃদ্ধের কথা শুনে আমি একটু অবাক হয়েই বলি, ঠাকুরমশাইয়ের প্রথম তন্ত্র সাধনা? হ্যাঁ, ঠিকই শুনেছ। তারানাথ যে শ্মশানে প্রথম তন্ত্র সাধনা করেছিল সেখানকার ভস্মই পারবে ওকে এই বৃক্ষ সমাধি থেকে বের করে আনতে। তবে তাও সেটা করতে হবে পরশু রাত পোহাবার আগেই, সেটা মনে থাকে যেন। পথিক বৃদ্ধ সহুঙ্কারে কথাগুলো বলেছেন। পরনে তার রক্তবসন, দুপুরে তাকে যতটা বৃদ্ধ মনে হয়েছিল, এখন এই রাতে তার দৈহিক উজ্জ্বলতায় তাকে একদম অন্যরকম লাগছে। সেই দিব্য জ্যোতির দিকে তাকিয়ে কিশোরী বলে, হ্যাঁ, নিশ্চয়ই আমরা পারবো। ঠাকুর মশাইয়ের প্রাণ বাঁচাতে আমরা সব কিছু করতে পারি। কিশোরী তার কথায় সম্মতি দিলেও আমার মনেও হয়তো একটু সংশয় ছিল। ঠিক সংশয় বলবো না, পিছু টান আছে। কিন্তু যতই পিছু টান থাকুক, ঠাকুর মশাইয়ের জন্য যা করতে হয় তাই করতে হবে। তাই আমি বলি, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বাবা ঠাকুর, আমরা পারব। আমাদের সম্মতিতে তিনি বলেন, বেশ, তবে তাই হোক। তোমরা প্রস্তুত হয়ে নাও। এই রাত পোহানোর সাথে সাথেই তোমরা যাত্রা শুরু করো তোমাদের। হ্যাঁ, দেরি করো না আর। কথাটা বলেই তিনি নিজের হাতের বিল্ল দণ্ডটা আমাদের হাতে দেন। আমরা দুজনেই তাকে প্রণাম করলে তিনি জয়ী হও বলে সেখান থেকে বিদায় নেন। রাত তখনও গভীর, চারিদিক ভীষণ নির্জন। ঠাকুরমশাই বৃক্ষ কোঠরে চৈতন্যহীন অবস্থায় সমাধিস্থ। রাত পোহালেই আমাদের যেতে হবে সেই রাঙামাটির গাঁ বীরভূমি। সেখানে গিয়ে খুঁজতে হবে মাতু পাগলির সেই শ্মশান। সেখান থেকে ভস্য নিয়ে এলে তবেই সমাধি থেকে মুক্তি পাবে তারানাথ। তবে যতই ভয়ঙ্কর হোক সেই যাত্রা, জয়ী আমাদের হতেই হবে। তবে যতই সাহস বুকে বাঁধি না কেন, তারানাথকে ছাড়া আমরা দুজনকে এই যাত্রায় যেতে হবে ভাবলেই ভয়ে বুক দুরুদুরু করছে। তবে তারানাথের অনুরাগী হয়ে ভয়কে জয় তো করতেই হবে। তাই তারানাথকে ছাড়া বিভূতি ও কিশোরীর এই অভিযান কেমন হয় জানতে পরের পর্বে কান পাতুন রাজপ্রতাপের ঠেকে। পরের পর্ব নিয়ে আমরা ফিরছি 1 তারিখ অর্থাৎ 1 অগস্ট রাত ঠিক 10টায়। স্টে টিউন।